শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করা হলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাঙামাটির সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় সভায় এমন হুঁশিয়ারি দেন তিনি। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে বলেও মন্তব্য করেন। এদিকে সকাল থেকে পার্বত্য ৩ জেলায় ৭২ ঘণ্টার অবরোধ চলছে। এতে ভোগান্তিতে পড়েন মানুষ। প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত ইমরুল কাসা রিপোর্টে। গেল কয়েকদিন ধরেই উত্তাল পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। এই অঞ্চলের রাঙামাটি খাগড়াছড়িতে গেল 2 দিনে দুষ্কৃতিকারীদের হামলার শিকার হয়ে প্রাণ গেছে 4 জনের। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জারি করা হয় 144 ধারা। পাহাড়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙামাটির বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের মতবিনিময় সভা হয়েছে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে তাদের কোনো অবস্থায় ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন। এই যে ঘটনা ঘটছে, এই জন্য আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব এবং এটা আমাদের সহকর্মীদের সাথে আলাপ করার পর আইন শৃঙ্খলা কোন অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না। আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোন অবস্থায় আমরা ছাড় দিব না। এ সময় পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ বলেন, ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। কেন জানি না কোথাও একটা ছন্দপতন হচ্ছে এবং ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটি শব্দ উচ্চারিত হয়েছে, ষড়যন্ত্র। যে বাইরে থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য, এবং সেজন্য একটা প্রত্যেক জায়গায় দাবিও আসছে যে একটা কমিশন বা একটা কমিটির মাধ্যমে তদন্ত কমিটি করে সেখানে সুষ্ঠু ব্যবস্থা করা, যারা প্রকৃত দোষী তাদের যেন আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হয়। এই সময় পার্বত্য উপদেষ্টা সুদীপ চাকমা, জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান সভায় উপস্থিত ছিলেন। পরে খাগড়াছড়ির বিভিন্ন এলাকা পরিদর্শনের পাশাপাশি বৈঠক করেন তারা। এদিকে খাগড়াছড়িতে 2 পক্ষের সংঘর্ষের ঘটনায় পার্বত্য জেলায় 72 ঘণ্টার অবরোধ চলছে। সকাল থেকে রাঙামাটি ও খাগড়াছড়িতে যানবাহন ও নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন কর্মজীবীরা। ইমরুল কায়েস, RTV। পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। সকালে ফেনীর ছাগলনাইয়া রাধানগরের দক্ষিণ আন্দারমানিক বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি। নাহিদ বলেন, পাহাড়ে বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই, সেই সঙ্গে দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে। যদিও রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে। জেলার ফুলগাজীর জগৎপুরে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন নাহিদ ইসলাম। না, পার্বত্য চট্টগ্রাম বা কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি এবং বন্ধ করার প্রশ্নই আসে না। সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটা জায়গায় কিছু সমস্যা হয়েছিল, সাময়িকভাবে কিছু জায়গায় কিছু বন্ধ ছিল এবং সেটাকে খুবই ফুলিয়ে ফেপে বলা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ হয়েছিল। এরকম কোনো নির্দেশনা হয় না এবং এরকম কোনো ঘটনাও ঘটে নাই যে পার্বত্য চট্টগ্রাম বা কোনো একটা জায়গায় সেখানে দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল, এরকম প্রমাণ কেউ দেখাতে পারবে না। পার্বত্য চট্টগ্রামের ঘটনা সহ বিভিন্ন ইস্যুতে সাম্প্রতিক অস্থিরতা অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করারই সুদূর প্রসারী চক্রান্ত, এমন মন্তব্যই করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পতিত সরকারের দোসররা এখনও প্রশাসনে, হত্যাকারীদের বসিয়ে রেখে ভালো কিছু সম্ভব নয় বলেও মনে করেন মির্জা ফখরুল। রিপোর্ট করেছেন জাহিদ রহমান। রাজধানী গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা সহ নানান ঘটনা পরিকল্পিত বলে জানান তিনি। পার্বত্য চট্টগ্রামের ঘটনাটাকে আমি কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না, এর সঙ্গে অনেক কিছু জড়িত আছে। আপনার এই সুযোগ একটা নেওয়া, শূন্যতার সুযোগ নেওয়া, অন্যদিকে আমরা জিও পলিটিক্সের যে পরিবর্তন, আপনার যে সুফল আমরা অর্জন করেছি সুফলটাকে নস্যাৎ করা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা রাজনীতিকরণের প্রক্রিয়া
কে শুরু করার চেষ্টা করা। সংস্কারের বিষয়গুলো দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী পূরণ হওয়া দরকার, এমন মন্তব্য করে আলোচনার উপর গুরুত্ব তুলে ধরেন বিএনপি মহাসচিব। ফ্যাসিবাদী সরকারের যারা মূল দায়িত্বে ছিলেন তারা তো ওই দায়িত্বে রয়ে গেছে। হত্যাকারীদের সঙ্গে যারা আপনার সহযোগিতা করেছে তাদেরকে গভর্নমেন্টে রেখে দিবেন, আপনি ভালো জিনিস করবেন কোথেকে? সংবিধান সংশোধন সংস্কার কার্যক্রমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ইউ মাস্ট হ্যাভ টক উইথ দ্য পলিটিক্যাল পার্টিস। আপনি স্টেক হোল্ডারদের কাছ থেকে কথা বলেন, আপনি অন্যান্য এনজিওদের সঙ্গে কথা বলেন, শিক্ষকদের সঙ্গে কথা বলেন, সমাজের সমস্ত পেশাগুলোর সঙ্গে কথা বলেন, দিয়ে রাজনীতির সঙ্গে কথা বলে আপনারা একটা জায়গায় আসেন। নির্বাচনের দেরি হলে গণতন্ত্রের জন্য হুমকি, এমন মন্তব্য করে বলেন অতীতেও রাজনীতিকরণের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে জনগণ। কেউ চাইলে এটা সে ভুল চাইবে, ভুল সিদ্ধান্ত নেবে এবং এটা কখনোই আপনার কাজে দেবে না, এবং যেমন অতীতেরটাও দেয়নি এবারও দিবে না। অ্যান্ড দ্যাট উইল বি ডেঞ্জারাস ফর দ্য কান্ট্রি, ফর দ্য নেশন। ওটা আরেকটা আপনার সমস্যা তৈরি হবে বড় রকমের। এদিকে গুলশানে বাড্ডা থানা বিএনপি আয়োজিত ছাত্র জনতার আন্দোলনে নিহত 19 পরিবার ও আহত 40 পরিবারের কাছে সহযোগিতার আর্থিক উপহার তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ কাইয়ুম। কোনোভাবেই কোনো সাধারণ মানুষকে দলীয়ভাবে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা যাবে না। আমরা আপনাদের পাশে থাকব, এই প্রতিশ্রুতি আমরা ঘোষণা করছি ইনশাআল্লাহ। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। শুধু সংস্কারের প্রস্তাবে থেমে থাকলে হবে না, জনগণকে রাজনৈতিক অধিকার আদায়ের পাশাপাশি অর্থনৈতিক অধিকার অর্জন করতে হবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত জনসভায় এমন কথা বলেন তিনি। বিদ্যমান সমস্যা থেকে মুক্তি অর্জনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারেক রহমান। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের আর্থিক সহযোগিতার পাশাপাশি এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্মরণ সভার আয়োজন করে সিরাজগঞ্জ জেলা বিএনপি। সমাবেশে যোগ দিতে সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশ স্থল কানায় কানায় পূর্ণ হয়। নেতারা গণহত্যার দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার দাবি করেন। স্বৈরাচার বিদায় হয়েছে, তবে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হলে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা দরকার বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যখন দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের সামনে জবাবদিহিমূলক একটি ব্যবস্থা থাকবে, তখনই যারা সরকার পরিচালনা করবে তারা জনগণের কথা চিন্তা করবে। অর্থনৈতিক মুক্তি, সেটিকে যদি অর্জন করতে হয় আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ছাত্র জনতার আন্দোলনের সুফল পেতে জনগণের সামাজিক মান উন্নয়নের বিকল্প নেই বলে মন্তব্য করেন তারেক রহমান। আমরা যে সকল সংস্কার প্রস্তাব করেছি সেই সকল সংস্কার প্রস্তাবেই থেমে থাকলে চলবে না। আমাদেরকে সেই সাথে বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার যে অর্জন, সেই অধিকার অর্জন যেমন আমাদেরকে করতে হবে, একইভাবে আমাদেরকে জনগণের অর্থনৈতিক যে মুক্তি সেটির ব্যাপারেও আমাদেরকে চিন্তা করতে হবে। এ সময় নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদেরকে আইন হাতে তুলে নিলে চলবে না, আইনকে আইনের মতন করে চলতে দিতে হবে। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। ফ্যাসিবাদের অনুসারীরা বিভিন্ন জায়গা থেকে আক্রমণ করতে পারে, এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নির্বাচন কমিশন সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদার বলেন, আর কেউ যেন দানব সরকার না হয় তা নিশ্চিত করতে হবে। রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ ও এশিয়া ফাউন্ডেশনের সংলাপে এসব কথা বলেন তারা। রাজনীতিবিদরা মনে করেন অন্তর্বর্তী সরকারের জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে হবে, দলগুলোকে নিয়ে ঐক্যমত গঠন করতে হবে। বিস্তারিত আতিকা রহমানের রিপোর্টে।
তো প্রশ্নই নেই। রাজধানী ইস্কাটনে দুঃসময়ের কণ্ঠস্বর, তাদের স্বপ্ন ও বাস্তবতা বিষয়ে সংলাপে অংশ নেন আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া ও নির্যাতনের শিকার ব্যক্তিরা। পেশাজীবী রাজনৈতিক নেতা ও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা নির্যাতনের অভিজ্ঞতা জানান। উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, প্রস্তাব আসা মাত্রই সংস্কার হয়ে যাবে এমন সুযোগ নেই, রাতারাতি পরিবর্তনও সম্ভব না। আমরা কনস্ট্রাকটিভ থাকি, ফোকাসটা যেন আমাদের নষ্ট না হয়ে যায়। আয়নাঘর এখন হয়তো ইনশাআল্লাহ কোনদিন আর আমাদের দেশে দেখতে হবে না। আমরা গুমের কনভেনশনে স্বাক্ষর করেছি, অনুস্বাক্ষর করেছি। এগুলো তো শব্দ বাস্তবায়নের প্রক্রিয়া, দুটোটার সাথে হয়তো হচ্ছে না, পদ্ধতি নিয়ে অনেকের হয়তো আপত্তি আছে। আমরা সবগুলো কথা যেন বলি, সবগুলো কথা শোনা। আলোচকরা সাম্প্রতিক সহিংসতার ঘটনায় সরকারের ভূমিকা সমালোচনা করেন, বলেন গণ অভ্যুত্থানের গতি কমে গেলে চলবে না। আমরা টেনে নামানোর যে এই প্রচেষ্টার থেকে যদি উঠতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই সম্ভাবনাও কিন্তু বাস্তবে রূপায়িত হবে না। নৈতিকতাই যদি আমি ব্যবহার না করি, হাসিনা দানব হয়েছে কিভাবে, অনৈতিকতা বোধের অভাব, ঠিক তেমনি ভাবে আমরা যদি নৈতিকতা বোধ ব্যবহার না করি, তাহলে কিন্তু আমাদের যে ক্ষমতা আছে সেই ক্ষমতারও অপব্যবহার হবে। আইসা হুঙ্কার দিলেন 15 দিনের মধ্যে সবাইকে হিসাব দিতে হবে। আজকে 17তম দিন চলছে, হিসাব কেউ দিছে? উনি নিজে দিছেন, পুরো সচিব দিছে, কেউ দিছে? বাগাড়ম্বর দিয়ে দেশ চলে না ভাই। এখনো পর্যন্ত দেশের মধ্যে যে ল অ্যান্ড অর্ডার রিস্টোর করা যাচ্ছে না, এবং আমাদের যে উপদেষ্টারা তারা মানে এরকম ওপেনলি, মানে আমার পক্ষে কিছু করার নেই, আপনার পক্ষে কিছু করার না থাকলে উপদেষ্টা হয়েছেন কেন? সর্বোচ্চ যেটা করা সম্ভব সেটা আপনি করবেন, এই কমিটমেন্ট থেকেই তো আপনি উপদেষ্টা হয়েছেন। না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে এত বড় গণভ্যুত্থানের পরে যে উপদেষ্টা মণ্ডলী হইল, সেটা আমার কাজ কি? রাজনীতিবিদরা বলেন, কেবল এক মাসের ছাত্র জনতার আন্দোলনে সরকার পতন হয়নি, এর পেছনে রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের 15 বছরের লড়াই সংগ্রামের ইতিহাস। ব্যুরোক্রেটিক বা সিও যারা থাকেন, ওনাদের সাথে সাধারণ মানুষ, ওনাদের যে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া, সেটাতে একটা হার্শনেস থাকে। সেই হার্শনেসকে মিটিগেট, কমিয়ে আনার জন্যই পলিটিশিয়ানের দরকার হয়। সরকারের আমাদেরকে বিশ্বাস করতে হবে, কারণ আপনি এমন কোন আইন বানাতে পারবেন না যে আইন আমরা পরিবর্তন করতে পারবো না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে আমরা এই কাজটা করতে না পারি, আমরা ঝুঁকি বাড়িয়ে তুলব। কেবল জাতীয় ঐক্যমত্য তৈরি করতে হবে এই উত্তরণকালের জন্য। শিক্ষার্থীরা সেই রকম একটা বৈপ্লবিক পরিবর্তন চাইছে। রাজনৈতিক দলগুলো হচ্ছে মেইন স্টেক হোল্ডার। এই সরকারের ব্যাকআপের জন্য, স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলো হবে তার অন্যতম সহযোগী। রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ওপেন আলোচনা নাই। বিগত সময়ের বেনিফিশিয়ারি ছিলেন, তারা গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ পার্ট হতে যাচ্ছেন। এটি কিন্তু একটা অশনি সংকেত। সুতরাং এই বিষয়ে গভর্নমেন্টকে তো ভাবতে হবে। 5 আগস্ট গণবিপ্লবের ফল পেতে এখন ক্ষমতাকে জবাবদিহি করতে হবে। আইন শৃঙ্খলার উন্নয়ন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় জোর দেন আলোচকরা। এই সফলতাটা আমাদের। আতিকা রহমান, RTV, ঢাকা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সোমবার নিউ ইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণ দেবেন 27 সেপ্টেম্বর। পররাষ্ট্র উপদেষ্টা জানান, পট পরিবর্তনের পর বিশ্ববাসীর কাছে পরিস্থিতি তুলে ধরাই হবে প্রধান লক্ষ্য। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাইড লাইনে বৈঠকের সম্ভাবনা নেই। শাকিলা করিমের রিপোর্টে বিস্তারিত। অন্তর্বর্তী সরকার গঠনের পর সব ধোঁয়াশা কাটিয়ে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সোমবার দেশ ছাড়ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফর সঙ্গী ৫৭ জন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। তিনি তার বক্তব্যে বিগত 2 মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণ অভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক, কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আমরা আশা করছি। পাশাপাশি প্রযুক্তির টেকসই স্থানান্তর এবং ফিলিস্তিন সম্পর্কিত বিষয়সমূহ তার বক্তব্যে উঠে আসতে পারে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন প্রধান সহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার সম্ভাবনা নেই। ওনাদের দুজনের উপস্থিতি নিউ ইয়র্কে একসাথে হচ্ছে না, কারণ জনাব মোদী একটু আগে চলে আসছেন আর আমাদের চিফ অ্যাডভাইজার একটু দেরিতে যাচ্ছেন। কাজেই তাদের ওখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে।
রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় যেন জোরালো ভূমিকা রাখে জাতিসংঘ অধিবেশনে সে আহ্বান জানানো হবে। রোহিঙ্গা প্রসঙ্গে আমরা একটা ইভেন্ট স্পন্সর করছি। আমরা 8 বছর প্রায় ধরে তাদেরকে লালন পালন করছি এবং প্রতি বছরই কিন্তু প্রয়োজনের চেয়ে কম সহায়তা এসেছে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে, অর্থাৎ আমাদের নিজেদের অর্থ ব্যয় করতে হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে এই সমস্যার সমাধানের জন্য এবং যারা এর অন্তরায় হবে এই সমস্যার সমাধানে তাদের উপর ব্যাপক চাপ প্রয়োগ করতে হবে, এটা আমরা স্পষ্টভাবে তাদেরকে উল্লেখ করি। কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার ও দ্বিপক্ষীয় বৈঠকেরও প্রস্তাব আছে, তবে 3 দিনের স্বল্প সময়ে সবার অনুরোধ রাখা কঠিন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। শাকিলা করিম, RTV, ঢাকা। বিচার বিভাগের দুর্নীতি নিয়ে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পৃথক সচিবালয় সহ বিচার বিভাগ সংস্কারের রোড ম্যাপ ঘোষণা করেন তিনি। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা সরকারের আমলে বিচার বিভাগ থেকে যে অবিচার হয়েছে তা যেন আর না হয় সেটা নিশ্চিত করতে হবে। অধরা ইয়াসমিনের রিপোর্ট। প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকেই সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে জড়ো হতে থাকেন সকল পর্যায়ের বিচারকরা। আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ছাড়াও অনুষ্ঠানে অংশ নেন বিচারিক আদালতের প্রায় 2000 বিচারক। সকাল 9:55 প্রধান বিচারপতি অনুষ্ঠান স্থলে আসেন। বিচারকেরা অবিচারের শিকার উল্লেখ করে বিচার বিভাগ পৃথক করা, আইন সংস্কার, বদলি, পদায়ন সহ নানা দাবি জানান। আইন সংস্কার ও নতুন আইন প্রণয়নের ক্ষেত্রে বিচার বিভাগের সাথে পরামর্শ গ্রহণের ব্যবস্থা রাখা হলে বহু ত্রুটি বিচ্যুতি দূরীভূত হবে বলে আমরা বিশ্বাস করি। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, যার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় খুবই প্রয়োজন। বিচার বিভাগের সব ক্ষেত্রে শুদ্ধি অভিযান চালিয়ে দুর্নীতি, বুদ্ধিবৃত্তিক দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত করার কথা বলেন অ্যাটর্নি জেনারেল। 2009 সাল থেকে 2024 সালের 36 জুলাই পর্যন্ত 4000-এর বেশি মানুষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। 700-র বেশি মানুষ গুমের শিকার হয়েছে। 60 লক্ষাধিক মানুষ গায়েবী মামলার আসামি হয়েছিল। কথা বলার স্বাধীনতা, সভা সমাবেশের স্বাধীনতা এবং মৌলিক অধিকার সমূহ হরণের মাধ্যমে বিরোধী মত দমনের নিকৃষ্টতম ইতিহাস রচিত হয়েছিল। সুযোগ সুবিধা ও সংস্কার একসাথে হতে হবে বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। ছাত্র আন্দোলনে সবাই যার যার জায়গা থেকে ঠিক কাজ করতে পেরেছে কিনা এমন প্রশ্নও রাখেন তিনি। গত ফ্যাসিস্ট সরকার গায়েবী মামলা এবং ঢালাও মামলার একটা কালচার শুরু করেছিল। আমরা সেটা থেকে বের হতে চাই। বিচারিক আইনগত প্রক্রিয়ার মধ্যে থেকে মানুষকে যতটা পারা যায় হয়রানি থেকে মুক্তি দেন। প্রধান বিচারপতি ঘোষণা করেন বিচার বিভাগের রোডম্যাপ, সমস্যা সমাধানের আশ্বাস সহ বিচার বিভাগের স্বাধীনতা, স্বতন্ত্রীকরণ ও প্রাতিষ্ঠানিক পৃথকীকরণের কথা বলেন তিনি। প্রধান বিচারপতি জানান, এখন পর্যন্ত 42 লাখ মামলা বিচারাধীন, যার মূল কারণ অপ্রতুল বিচারকের সংখ্যা। বিচার বিভাগকে শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে হলে সমগ্র বিচার বিভাগের সাংগঠনিক কাঠামো বা অর্গানোগ্রাম সংস্কার করে দেশের জনসংখ্যা ও মামলার সংখ্যা অনুপাতে প্রয়োজনীয় সংখ্যক বিচারক নিয়োগ দেওয়া প্রয়োজন। বিচার বিভাগের জন্য আইন নয়, আইনের জন্যই বিচার বিভাগ বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। আজ আমি এই মঞ্চ হতে বিচার বিভাগের যে কোনো প্রকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এটি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, আগামীতে দেশের ব্যবসা বাণিজ্য একমাত্র জামায়াতের হাতে নিরাপদ থাকবে। বিগত সরকারগুলো দেশের ব্যবসা বাণিজ্যকে ধ্বংস করে দিয়েছে, তাই আগামীতে ব্যবসায়ী সমাজকে তাদের অধিকার আদায়ে সচেষ্ট থাকতে হবে বলে জানান জামায়াতের নেতারা। তারা আরও বলেন, তাদের বিরুদ্ধে যেখানে অন্যায় হবে সেখানে তারা প্রতিরোধ গড়ে তুলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে গণপিটুনিতে তোফাজ্জল হত্যার ঘটনায় অভিযুক্ত 8 শিক্ষার্থীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, এমনটি জানিয়েছে প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। তবে এখনই ছাত্র রাজনীতি নিষিদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। এদিকে বিশ্ববিদ্যালয়ে এভাবে মানুষ হত্যায় ক্ষোভ জানিয়েছেন শিক্ষকরা। তোফাজ্জল হত্যার দায় শিক্ষকদেরও নিতে হবে বলেও জানান তারা। বিস্তারিত ইকবাল অনিকের প্রতিবেদনে।
বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ভবঘুরে তোফাজ্জল হোসেন ঢুকে পড়েন। এ সময় তাকে কয়েক দফা মারধর করে হলের শিক্ষার্থীরা। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে। এই ঘটনায় শাহবাগ থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 6 শিক্ষার্থীকে, যারা 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে শুক্রবার। তোফাজ্জল মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে নিন্দার ঝড়। অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে লজ্জিত বলে পোস্ট দেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ক্ষোভে ফুঁসে ওঠেন। শিক্ষক নেটওয়ার্কের ব্যানারে হয় প্রতিবাদ সমাবেশ। তোফাজ্জল হত্যার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হলের হাউস টিউটররা এড়াতে পারেন না বলেও জানান তারা। একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তিকে তারা তাদের বিবেক দিয়ে, তাদের মানবিকতা দিয়ে দেখেনি। তারা হত্যার নেশায় এই কাজটা করেছে। হয়তো তারা পরে বলবে যে আমরা মারতে চাইনি, কিন্তু যেভাবে যে প্রক্রিয়ায় ঘটেছে তাদের বিকৃত মানসিকতায় পরিচয় দিয়েছে। মানসিক যে একটা চরম অবনমন ঘটে, সেটা ঘটে আমাদের এই শিক্ষক প্রশাসনের চোখের নাগালে সবার সামনে, এবং এই হত্যাকাণ্ডের জন্য আমরা আসলে সবাই দায়ী। আমরা প্রতিবাদ জানাচ্ছি এই ধরনের ঘটনা যাতে কোনোভাবেই না হয়, এবং আমরা যাতে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয় করতে পারি, এটাই আমার একমাত্র আবেদন সবার কাছে। শনিবার অভিযুক্ত 8 শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রক্টর জানান, ফজলুল হক হলে নতুন প্রভোস্ট নিয়োগ করা হয়েছে। যেদিন এই দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে আমরা একটা কমিটি করে দিই, এগুলো আপনারা জানেন। কমিটি রাত 11টার মধ্যে আমাকে রিপোর্ট দেয়। সেই রিপোর্টের ফলো আপ হিসেবে গতকালকেই হল প্রশাসন এই 8 জনকে হলের সিট বাতিল করে। এর আগে আমরা তদন্ত কাজ চলাকালেই আমরা 6 জনকে আমাদের প্রক্টোরিয়াল বডির সহায়তায় এবং পুলিশের কাছে সোপর্দ করি। এখনই ছাত্র রাজনীতি নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান প্রক্টর। এখনো সিদ্ধান্ত হয়নি, সেই আলোচনা এখনো চলমান আছে। আপনারা যেটা পত্রিকায় দেখেছেন সেটা আলোচনা ছিল, খণ্ডিতভাবে কেউ হয়তো পুরোটা বলতে পারেননি। যেটুকু বলেছেন সেটা আমার কাছে মনে হয়েছে পুরো প্যাকেজটা না জানলে ওইটা আমাদের সাধারণ মানুষের মনে একটা বিরূপ প্রকৃতি হওয়া খুব স্বাভাবিক। সোমবার থেকে ক্লাস শুরু হবে এমনটাও জানান প্রক্টর। ইকবাল অনিক, RTV, ঢাকা। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এ পর্যন্ত শহীদ হওয়া 1423 জনের নামের তালিকা পেয়েছে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি। সবশেষ তথ্য মতে আহত 22,000, আংশিক বা পরিপূর্ণ দৃষ্টি হারিয়েছেন 685 জন। এদের মধ্যে 92 জনের 2 চোখই নষ্ট হয়েছে। চিরতরে পঙ্গু বা অঙ্গহানি হয়েছে এমন ব্যক্তির সংখ্যা 587। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আহত ও শহীদদের তালিকা ও সার্বিক সহযোগিতার বিষয়ে দেয়া এক ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন কমিটির সদস্য সচিব ও সমন্বয়ক তারেকুল ইসলাম। তিনি বলেন, এ সংখ্যা আরও কমতে বা বাড়তে পারে। গ্রাম শহরে দিন দিন বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 299 জন। চলতি বছর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 22,265 জনে। সংক্রমণ রোধে সচেতনতা বাড়ানোর কথা বলছেন চিকিৎসকরা। এদিকে শিশুদের প্রতি গুরুত্ব দিয়ে রাজধানীর শিশু হাসপাতালে ডেঙ্গু স্পেশাল ইউনিট চালু হয়েছে। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মৃদুল হাজারি। গত 1 সপ্তাহ ধরে শরীরে ধকল গেছে তার। মায়ের আদরে কিছুটা সুস্থ হওয়ার প্রচেষ্টা। মৃদুলের মা অপর্ণা রানীর আশা দ্রুতই সুস্থ হবেন তার ছেলে, ফিরবেন খেলার মাঠে ও পড়ার টেবিলে। প্রথমে জ্বর আসছিল, তারপরে জ্বরের টেম্পারেচার ছিল 103। ডাক্তার দেখানোর পরে ওখানে ওই ডেঙ্গু টেস্ট করানোর পরে ও ডেঙ্গু পজিটিভ আসছে। এমন অসংখ্য রোগী রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এতে হাসপাতালগুলোতে বাড়তি চাপ তৈরি হয়েছে। 3-4 দিন আগে থেকে জ্বর ছিল, এই জায়গায় ভর্তি হয়েছি। এর আগে একদিন আগে আর কি জ্বর কমে গেছে। এখন শুধু ওরকম সমস্যা বের করতেছে না, তবে চিকিৎসকরা বলছেন অন্যান্য বছরের ডেঙ্গু প্রাণঘাতী হলেও এবার যারা ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন তাদের মৃত্যু ঝুঁকি কম। এই বছর বেশিরভাগই ক্লাসিক্যাল ডেঙ্গু নিয়ে ভর্তি হচ্ছে এবং সবাই মোটামুটি চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় চলে যাচ্ছে। 2-1টা রোগী
হঠাৎ করে শকে চলে গেলে আমাদের এখানে আইসিইউ ফ্যাসিলিটিস আছে, আমরা আইসিইউতে ট্রান্সফার করে সেই শকটাকে ম্যানেজমেন্ট করছি। ডেঙ্গুতে সবার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকলেও অধিক ঝুঁকিতে আছে শিশু ও বয়স্করা। সেদিক বিবেচনায় বিশেষায়িত ডেঙ্গু ইউনিট উদ্বোধন করেছে শিশু হাসপাতাল। যারা পরিচালনা করবে ডেঙ্গু সেলের যে ডক্টররা থাকবে এবং সিস্টাররা থাকবে, আমরা অলরেডি একটা রোস্টারও করে ফেলেছি যারা প্রতিদিন ডেঙ্গু রোগী ম্যানেজমেন্ট করবে। প্রয়োজন দেখা দিলে আসন সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সুফিয়ান ফারাবি, আরটিভি, ঢাকা। দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশ থেকে এবার ভারতে ৩,০০০ টন ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় থেকেও বিষয়টি নিয়ে নির্দেশনা জারি করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি ২ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, রপ্তানিকারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে আসন্ন দুর্গাপূজায় ৩,০০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। স্থানীয় সময় 4টায় শেষ হয় ভোট গ্রহণ। রোববার ফল ঘোষণার মধ্য দিয়ে নির্ধারিত হবে শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপ্রধান। এবারে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ছিলেন 38 জন। নির্বাচনে ভোটার সংখ্যা 1,70,00,000-এর বেশি। প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এগিয়ে থাকলেও শক্ত অবস্থানে আছেন বিরোধী দলের নেতা সাজিদ প্রেমাদাসা। 2022 সালে নজিরবিহীন অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কায় তীব্র বিক্ষোভ শুরু হলে দেশ ছেড়ে পালান তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। গেল 2 বছর কলম্বোর হাল ধরেন রনিল বিক্রমাসিংহে। তার নেতৃত্বে অর্থনৈতিক মন্দা অনেকটাই কাটিয়ে উঠেছে দেশটি। গণতান্ত্রিক ব্যবস্থায় সফলভাবে উত্তরণে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে লেখা এক চিঠিতে এ কথা জানান কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের 4 সদস্য। শুক্রবার সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির ওয়েবসাইটে চিঠিটি প্রকাশিত হয়। চিঠিতে স্বাক্ষরকারী আইন প্রণেতারা হলেন সিনেটর বেন কার্ডিন, ক্রিস মার্ফি, ভ্যান হোলেন ও সিনেটর জেফ মার্কলে। বাংলাদেশের সাম্প্রতিককালে হওয়া বিক্ষোভের প্রেক্ষাপটে জরুরি ভিত্তিতে গণতান্ত্রিক সংস্কার কাজ চালানো ও জবাবদিহি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তায় উপর গুরুত্বারোপ করা হয় চিঠিতে। বাস্তবিক অর্থে বাংলাদেশে একটি রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনেরও দাবি জানানো হয়। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।